জীবনে খারাপ অভ্যেস একটাই থাকুক, সময়ে অসময়ে অ্যান্টেনার গল্প শোনা। মদ সিগারেটের মতো বাকি খারাপ অভ্যেসগুলো ছেড়ে দিন প্লিজ। অনেক কিছু বদলে গেছে দেখছি। বদলানোটাই তো নিয়ম। সরি, এটা মেনে নিতে আমার একটু অসুবিধাই হয়। কদিনই আর পালাবো বলো? ছেলে দেখতে আসবে ঠিক, মা বাবার সম্মানের কথা ভেবে হাসি মুখে তার সামনে গিয়ে দাঁড়াতেও হবে, চা করে দিতে হবে। এই হচ্ছে আমার একগুচ্ছ ইচ্ছে পূরণ। চলে যাওয়ার আগে এই জিনিসগুলো আমি করে যেতে চাই। এই যে শুনছেন? আমি? হ্যাঁ, আপনি। অ্যান্টেনা স্টুডিওসে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহে আপনার জন্য আমরা নিয়ে আসি নতুন স্বাদের গল্প। আজকের গল্প অনুরণন। তবে শুরু করার আগে বলি, যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। শুরু হচ্ছে আজকের গল্প অনুরণন। ক্যান আই সিট হিয়ার? হ্যাঁ বুঝতে পারি এখানে? হ্যাঁ, বসুন না। সোমা, একটু সরে এসো। হ্যাঁ, কোন দিকে? আরে এদিকে, আমার দিকে। আরে উনি বসবেন, জায়গা করে দাও। ইটস ফাইন, ইটস ফাইন। বেশি জায়গা লাগবে না, চিন্তা করবেন না। কাহারে বলে বাবু না, কাহারে বলে বলো। আপনি ছবি টবি আঁকেন নাকি? হ্যাঁ? ও না না, ও, এই পাহাড়ের সামনে বেঞ্চে বসে খাতা পেন বার করলেন, তাই ভাবলাম আর কি। আমার ডায়েরি লেখার একটা বদ অভ্যেস আছে বলতে পারেন। যখন যেখানে সুযোগ পাই বসে পড়ি, টুকটাক যা মাথায় চলছে লিখে ফেলি। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, লিখুন লিখুন। আমি আর জ্বালাতন করব না। জ্বালাতনের কিছু নেই, কথা বললে মনটা বেশ ভালোই লাগে। ক্রমাগত ওই কিছু একটার সাথে সংযোগ স্থাপনের জন্যই তো ডায়েরি লেখা। আর কেউ না জানলেও ডায়েরিটা অন্তত জানলো অমুক দিনে অমুক সময়ে আমি কোথায় ছিলাম, কি করছিলাম, কি ভাবছিলাম। এই কি করছেনটা কি? কি? এখানে সিগারেট খাওয়া বারণ। আরে চারিদিকে দেখুন, বড় বড় করে সব নো স্মোকিং লেখা আছে। সে কি, এখানে নো স্মোকিং? পুরো এই রাস্তাটা কি যেন, হিল অবজারভেটরি রোড। হ্যাঁ, আরে ওটাই। এই পুরোটাই এখন নো স্মোকিং। কবে থেকে? তা বেশ কয়েক বছর হলো। কি সময় মনে পড়ছে? আমি সিগারেট খেতে গেলাম, দুটো লোক এসে ধরলো আর 500 টাকা দিতে হলো। হ্যাঁ হ্যাঁ, বছর 3 আগে বোধহয়। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, রেখেই দিচ্ছি। শুনুন না, আমার আর ওর একটা ছবি তুলে দেবেন? সোমা, এই মাত্র তো মেলে এক গাদা ছবি তুললাম, কেন খামোখা ওনাকে বিরক্ত করছো বলো তো? না না, একেবারেই বিরক্ত করছেন না, দিন, ভালো দেখে একটা ছবি তুলে দিন। হ্যাঁ, যান আপনারা যান। দেখেছো, চলো, চলো। ভালো মানুষ। চলো একটু চলো, ডান দিকে। এখানে দাঁড়াও। হ্যাঁ, আপনি একটু সামনে, ম্যাডাম করে একটু সামনে। দাঁড়াও। আরেকটু বাঁ দিকে। আরেকটু একটু স্মাইল। হ্যাঁ আচ্ছা বেশ। হ্যাঁ, আসুন না, ভালো লাগছে। দাদা ভালো আসছে। হ্যাঁ। আচ্ছা, এই তো। দার্জিলিং। জীবনের কাছে আমার এইটুকুই চাওয়া,
পাথুরে জীবন হলে যেন দার্জিলিংয়ের মতোই হয়। শীতলতাও আছে, উষ্ণতাও আছে, বয়ে যাওয়াও আছে, আর রয়ে যাওয়াও আছে। পাহাড়গুলো একই থাকলেও সময়ের সাথে তাল মিলিয়ে শহরটাও বদলে যায় প্রতিনিয়ত। যে পাহাড়টার সাথে একসময় প্রায় দেখা হতো, বহু বছর পর তার সামনে দাঁড়ালে কেমন একটা অস্বস্তি হয়, যেন পুরনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে গেছে। অথচ দুজনের কারোর কাছেই আর আগের মতো কথা নেই। 20 বছর আগে শেষবার এসেছিলাম এই শহরে। তারপর জীবন অনেকবার রং বদলেছে, মানুষ বদলেছে, ঋতু বদলেছে। শুধু কিছু না বলা কথা, না বলা অনুভূতি এই পাহাড়ে কুয়াশার মতো কোথাও আটকে রয়ে গেছে। এই শহরের কাছে আমার অনেকগুলো গল্প জমা আছে, অনেক ঋণও আছে দার্জিলিংয়ের কাছে। হয়তো সেই পুরনো হিসেবগুলোই এবার সুদে আসলে মিটিয়ে দিতে এসেছি। হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে না? যা, ফোনটা সুইচ অফ হয়ে গেল। উফ, मैडम जी चाय लीजिएगा। नहीं नहीं, एक फ़ोन चाहिए। मेरा फ़ोन स्विच ऑफ हो गया। मैं अपना फ़ोन दे देता, लेकिन क्या है ना मैडम जी, वो टॉपअप नहीं है। की क्या नहीं है? टॉपअप रिचार्ज मैडम जी, पैसा पैसा। ओ अच्छा, कोई बात नहीं। वो देखिए ना मैडम जी, वो देखिए वहाँ एक सैद जी बैठा है, उसे मांग लीजिए मैडम जी। अच्छा अच्छा, थैंक यू। हाँ हाँ हाँ। এক্সকিউজ মি, শুনছেন? বলুন। চিরাগ। আলিনী, তুমি? আলিনী, আমি কিন্তু প্লিজ কিছু বলবেন না, কিছু বলার দরকার নেই। তুমি তুমি বসো বসো না না। না, বসবো না। আমায় ওই ম্যালের দিকে যেতে হবে। আসলে আমার ফোনটা সুইচ অফ। প্লিজ আলিনী, অ্যাটলিস্ট 5টা মিনিট বসে যাও। দেখুন, পুরনো কথা তোলার কিন্তু কোনো দরকার নেই। তুমি না চাইলে তুলবো না, কিন্তু প্লিজ বসে যাও কিছুক্ষণ। আচ্ছা, এই যে 1 সেকেন্ড, এই ব্যাগ আর ডায়েরিটা সরিয়ে নিই। হ্যাঁ, বসো। আপনার ডায়েরি? হ্যাঁ। আপনি ডায়েরি লেখেন কবে থেকে? ওই যবে থেকে লেখার দরকার পড়লো। ইয়ে মানে বলছিলাম, মানে আপনাদের তো সব কথাই শুনে ফেললাম, মানে আপনারা তো জোরে জোরেই বলছিলেন, তো বলছি আপনারা কি একে অপরকে চেনেন? আপনি কে? আমি আমি অখিল, আর ইনি আমার স্ত্রী সোমা। এখানে এসেই ওনাদের সাথে আলাপ হলো। বেশ। আর হ্যাঁ, আমরা একে অপরকে চিনি। একসময় আলাপ ছিল। আলাপ ছিল? শুধু আলাপ ছিল বলে কাটিয়ে দেবে? নয়তো কি বলবো? পুরনো বন্ধু বলতে পারো। বন্ধু? আপনি পারবেন নিজেকে বলতে আমার বন্ধু? শুরু থেকেই আমার বন্ধু হওয়ার কোনো অভিপ্রায় কিন্তু আপনার ছিল না। মনে করিয়ে দেব শুরুর সেই দিনটা, 2006 কলেজ ফেস্ট। এই যে শুনছেন? আমি? হ্যাঁ আপনি, আপনার সাথে কিছু কথা আছে, একটু একটু ওদিকটা আসবেন? কিন্তু আমি তো আপনাকে চিনি না। আরে জানি, তবে আমি আপনাকে চিনি। আসুন না, কথা আছে। আচ্ছা বেশ, চলুন আসছি। সাথে আবার কাকে নিয়ে এলেন? ও পায়েল, আমার বন্ধু। নিন এবার বলুন।
দেখুন, যেটা বলবো সেটা একান্তই ব্যক্তিগত। আপনার বন্ধুকে বলুন একটু দূরে গিয়ে দাঁড়াতে। আমার উপর ভরসা না হলে ওই দূর থেকে নজর রাখুক। পায়েল, তুই যা, আমি আসছি। ভেবে বল। শিওর? তুই যা। আচ্ছা। এবার কেউ নেই। এবার বলুন কি মতলব? আমি কিন্তু কলেজ স্টুডেন্ট নই, অ্যালামনি। আমিও কলেজের পাঠ আগেই চুকে গেছে। এখন একটা ছোট অ্যাড এজেন্সিতে চাকরি করি। আমায় কিভাবে চেনেন? চিনি না, আজকেই দেখলাম, আর দেখেই খুব ভালো লাগলো। অন্নপূর্ণার মতো দেখতে আপনাকে। মা অন্নপূর্ণা? না না, আমার পাড়ায় একজন খুব সুন্দরী মহিলা ছিলেন, অন্নপূর্ণা, তার মতো দেখতে। তো আমি চাই যে আপনি এই বোরিং ফেস্ট থেকে বেরিয়ে আমার সাথে চাংমা চলুন। আমরা কিছু কোয়ালিটি সময় কাটাই, তারপর আপনাকে আমি বাড়ি নামিয়ে দিই। আর গেট দিয়ে ঢুকে যাবার সময় যদি আমায় আপনি জড়িয়ে ধরতে চান বা ধরুন ওই আলতো করে চুমুও খেতে চান, আমি আপত্তি করব না। কি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? না না, লাস্ট মেডিকেল রিপোর্ট অনুযায়ী মাথাটা একদম ঠিক আছে, ওই গন্ডগোলটা হার্টে। ব্যাস, সেই বোকা বোকা কিছু একটা বলবেন তো, হার্টে গন্ডগোল, কারণ হার্টটা আপনাকে দিয়ে রেখেছি, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আগে না, সত্যি সত্যি আমার কঠিন অসুখ। ডাক্তার বলেছে আর ওই ম্যাক্সিমাম 1-1.5 বছর। এই 1 মিনিট 20 বছর আগে ডাক্তার বলেছিল 1-1.5 বছর, কিন্তু এখনো তো আপনি মানে দিব্যি। গল্পের মাঝে ফোড়ন কাটাটা একদম ভালো অভ্যেস নয়। শুনতে হলে চুপ করে গোটাটা শুনতে হবে। ও সরি, ভেরি সরি। আচ্ছা, কন্টিনিউ। না মানে মানে আই এম রিয়েলি ভেরি সরি, কিন্তু মানে এভাবে তো বন্ধুত্ব হয় না। বালাই শাক, বন্ধুত্ব শত্রুর সাথে হোক, আমি তো বন্ধু হতে আসিনি। আমি আপনার জীবনে এসেছি এক ওই সান্ধ্য প্রেম হয়ে। আমি কেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি আপনাকে বুঝিয়ে বলছি। ওয়েট, দেখুন, আমার বয়স 25 বছর। আমার বয়সী বহু লোক এই সময় বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে ঘর করছে। এবার আমি তো কাউকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করতে পারি না, তাই আর এসব দিকে এগোইনি। ঠিক করেছি শেষ জীবনটা কেয়ার ফ্রিভাবে বাঁচব। মানে আগে আপনার মতো সুন্দরী মেয়ের সাথে কথা বলার সাহসই আমার হতো না, কিন্তু এখন সাহস করে আসি, কারণ আমার তো হারানোর কিছু নেই। এই দেখুন, এই হচ্ছে আমার একগুচ্ছ ইচ্ছে পূরণ। মানে চলে যাওয়ার আগে এই জিনিসগুলো আমি করে যেতে চাই। এই দেখুন, এই 17 নম্বরে কী লেখা আছে, কোনো এক মহীয়সী নারীর সাথে চাংবাতে ডিনার। আপনাকে আজ দেখে এই বুকটা কেমন কেমন করে উঠলো। চেস্ট পেন? না, ধুকপুক করে উঠলো, প্রেম করে উঠলো। তা ব্যাপারটা একটা ডিনারেই আটকে থাকবে তো? তারপর নতুন ফিরিস্তি ধরাবেন না আশা করি? একদম না, আমি প্রেমের ব্যাপারে খুব প্রফেশনাল। জীবন উজাড় করা প্রেমে আমি পড়ি না। কি গ্যারান্টি তার? এই যে আপনি রূপসী তো বটেই, সাথে অত্যন্ত বুদ্ধিমতী। এই যে এই কয়েনটা, হ্যাঁ, এই দেখুন, এটা হচ্ছে বোঝার একমাত্র উপায়। এই দেখুন, হেড টেল, এটা আমি টস করব। টেল মানে আমি প্রেমে পড়েছি, আর হেড মানে সবটা আমি এখনো আমার হেড দিয়েই ভাবছি। প্র্যাকটিক্যাল, ঠিক আছে? এবার দেখুন, এই কি পড়লো? হেড। দেখেছেন? যত সব আজগুবি গল্প আপনার। আরে আজগুবি নয়, আপনি করে দেখুন। কই দিন। দেখেছেন? হেড পড়লো। আবার করুন। হ্যাঁ, দেখলেন? বলেছিলাম। এবার বলুন কি ঠিক করলেন? পায়েল, তুই এনজয় কর, আমি আজ কাটছি, বুঝলি? বাই। নিন, চলুন। বাহ, গল্পের শুরুটা একদম বেশ, কিন্তু আপনার ওই শরীর খারাপের ব্যাপারটা বুঝলাম না। হ্যাঁ, কিন্তু ভালো। আচ্ছা, তারপর তারপর আর কি,
ম্যাডামকে নিয়ে গেলাম চাংলা। আপনারা গল্প করুন, এবার আমাকে উঠতে হবে। যাবে তো অলিনি, এক্ষুনি আবার আমাদের পথ দুটো আলাদা হয়ে যাবে, দেখা হবে না আর কোনোদিন। ভাগ্যের ফেরে যখন আজ দেখা হলোই, বসই না কিছুক্ষণ। এবার উঠি? এখনই? আরে দেখুন, এক্ষুনি তো আমাদের পথ দুটো আলাদা হয়ে যাবে, আর তো কোনোদিনও দেখা হবে না। আজ যখন হলোই একটু বসুন না, কিছুক্ষণ বসুন। না, আসলে এই কদিন বাবা একটু আগে আগে বাড়ি ফিরতে বলেছে। কেন? দাদা, বিলটা দেবেন একটু। এই ভোটের রেজাল্টের পর চারিদিকে বিভিন্ন লোক লাল পতাকা নিয়ে সেলিব্রেশনে নেমে পড়ছে, তো তাই। ও, তো এতে ভয় পাওয়ার কি আছে? আমাদের লোকজন। আমাদেরই লোকজন মানে? মানে সিপিএম, বুদ্ধদেব ভট্টাচার্য। একবার এক সবাই ওনাকে সামনে থেকে দেখেছিলাম, জানেন? এই নিন দাদা। হ্যাঁ, চেঞ্জ লাগবে না, রেখে দিন ওটা। হ্যাঁ হ্যাঁ, কি বলছিলাম? ও, বুদ্ধদেব ভট্টাচার্য। আরে লোকটার ক্যারিসমাটাই আলাদা, একটা মানে অদ্ভুত দীপ্তি আছে। আপনি পার্টি করেন? পার্টি? না না, ওটা বাবা করতেন। বাবার মৃতদেহের ওপর লাল পতাকাও দেওয়া হয়েছিল। ও, আপনি থাকেন কোথায়? শোভাবাজার, শতদল। বাস ধরবেন তো? হ্যাঁ, বা খানিকটা হাঁটতেও পারি, পরের স্টপেজটা থেকে বাস ধরে নেবো। হ্যাঁ, এটা ভালো বলেছেন। বুদ্ধবাবুকে নিয়ে তাহলে ওই আরও খানিকটা আলোচনা করা যাবে। উফ, এটা আলোচনার কোনো বিষয় হলো? কেন? এই আপনি কংগ্রেসি? বাড়িতে সবাই কংগ্রেস। বাড়িতে সবাইকে বোঝান যে স্বাধীনতার পর 30 বছর যে অত্যাচার অনাচার বাংলা দেখেছে, কমিউনিস্ট পার্টি তো সেটা থেকেই মুক্তি দিয়েছে। কমিউনিস্টরাই তো ওই অত্যাচারী কংগ্রেসের চোখে চোখ রেখে বলেছে, ইয়ে আজাদি ঝুটা হ্যায়, ইনকিলাব জিন্দাবাদ। এইটাতেই আমার আপত্তি। ইনকিলাব জিন্দাবাদ। কংগ্রেস যখন দেশের জন্য বন্দে মাতারাম স্লোগান দিচ্ছে দেশীয় ভাষায়, কমিউনিস্টরা তখন কি করছে? বিদেশি ভাষায় বলছে ইনকিলাব জিন্দাবাদ। এই স্লোগানটার সাথে বাঙালি সংযোগটা কোথায়? ভাষাটা তো বড় কথা নয় আলিনী, তেজটা আসল। বিপ্লব দীর্ঘজীবী হোক। আমার তো মনে হয় এক সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে তারা ধরাকে সরা জ্ঞান করে। হ্যাঁ, তা ঠিক, কিন্তু বিরোধী কোথায়? কেন? তৃণমূল। কি বলে? তৃণমূল? রেজাল্ট দেখেছো? আগের বারের থেকেও কম সিট পেয়েছে, আর মেরে কেটে কটা 30টা হবে। এই দল সরাবে সিপিএম কে? বাবা, অসম্ভব অসম্ভব। দেখা যাক। হ্যাঁ, আপনিই দেখতে পারবেন। পরের ভোটটা বোধহয় আমি আর সিপিএমের একটা ভোট কমে গেল। এই শেষ বেলায় এসব নাই বা বললেন? এই যে আমি আজ হঠাৎ করে চিনি না জানি না একটা লোকের সঙ্গে বেরিয়ে পড়লাম, এটা তো আপনার স্পিরিটটার জন্য। সবসময় এই স্পিরিটটা রাখবেন। সেটাই চেষ্টা করি। চলুন, বাস ধরবেন তো নাকি? তবে আমি একাই ধরবো, আপনাকে আমার সঙ্গে যেতে হবে না। 8:30 বাজে, অনেকটা রাত হয়েছে, আপনি বাড়ি ফিরে যান। ও, এখানে নীতি? বেশ, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। যথাজ্ঞা। আপনাকে আমার মনে থাকবে, এই সন্ধেটা আমার খুব মনে থাকবে। আমারও। ওই যে বাস আসছে। গুড নাইট। গুড নাইট। এর পরেরটা আমি বলি, কারণ এরপর যেটা হলো সেটা কোনো সিনেমার চেয়ে কম নয়। বাস এসে দাঁড়ালো, আলিনী উঠল ধীরে ধীরে। আমার মনে হচ্ছিল প্রতিটা পা ফেলার সঙ্গে সঙ্গে আমার থেকে ও অনেক দূরে চলে যাচ্ছে, আর সেই দূরত্বটা না ফিতে দিয়ে মাপার মতো নয়। মনে হচ্ছিল অনেক সময় পেরিয়ে যাচ্ছে, যুগ পেরিয়ে যাচ্ছে। আমার পা দুটো আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল। আলিনী বাসে উঠল, জানলার ধারে বসল। জানলা দিয়ে ওর মুখটা একটা ফ্রেমের ভেতর আঁকা ছবি বলে মনে হচ্ছিল। তবে মোনালিসা নয়, সাদা মুক্তোর মেয়েও নয়। আলিনী মোনালিসার মতো তাকায়নি,
বরং না তাকানোরই অভিনয় করছিল। হ্যাঁ, সেই রহস্য আমি ধরে ফেলেছিলাম। শেষবারের মতো দেখে নিয়েছিলাম আলিনীকে, যেভাবে ডুবে যাওয়া মানুষ শেষবার আকাশ দেখে সেভাবে। বাসটা বেরিয়ে গেলে আমি আমার আড়ষ্ট পা দুটোকে নিয়ে হাঁটা দিলাম। যা, আমি ভাবলাম ম্যাডাম বুঝি বাসে উঠবেনই না। এখানেই গল্পটা শেষ? এখানেই গল্পটা শুরু। বাসে উঠেছিলাম ঠিকই, কিন্তু মনটা যেন ওই ছেলেটার দিকেই পড়ে রইল। ছেলেটা কি আমি চিনি না, ওর ব্যাপারে কিছু তেমন জানিও না, তবু মনে হচ্ছিল ও যেন আমার নিজের লোক, আমার বহু দিনের চেনা। সেই চেনা একজনকে একা ফেলে পালিয়ে যাব? বাসটা ছাড়তেই উঠে কন্ডাক্টরকে বলে বাস থেকে নেমে পড়লাম। নেমে দেখি ছেলেটা ততক্ষণে উল্টো দিকে হাঁটা দিয়েছে। পা চালিয়ে চলে গেলাম ওর কাছে। চিরাগ, চিরাগ! কি আপনি আপনি বাসে উঠে চলে গেলেন যে? বাসটা বাসটা বললো শোভাবাজার যাবে না, গিরিশ পার্ক থেকে ঘুরে যাবে, তাই নেমে পড়তে হলো। ব্যাড লাক। বা হয়তো আমার গুড লাক। কি? আমায় বাগবাজার ঘাটে নিয়ে যাবেন একদিন? মানে বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি যাইনি কোনোদিনও। এটাও কি আপনার ওই বাকেট লিস্টে আছে? ছিল না, এইমাত্র অ্যাড করলাম। করেই যখন ফেলেছেন যাওয়া যাক, তবে কথা দিতে হবে এটাই কিন্তু শেষ। হ্যাঁ, এটাই শেষ। কাল তাহলে বিকেল 5টা লাল মন্দিরের সামনে দাঁড়াবেন। ওকে। দেরি করলে আমি কিন্তু বাড়ি ফিরে যাব। না না, সময়ের দাম আমার চেয়ে ভালো আর কে বোঝে বলুন। 1 মিনিটও দেরি করব না। নিন, আরেকটা বাস আসছে। হ্যাঁ, দেরি হয়ে গেল। আশা করি এই বাসটা শেষ অবধি যাবে। কি করে বুঝলেন? কথা শেষ হয়েছে তো, দেখবেন এবার বাসটা ঠিক পৌঁছে যাবে, নেমে পড়তে হবে না। चाय 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 सब्जी मैडम जी चाय। এখন চা হলে মন্দ হয় না আর কি। সামনে পাহাড়, সাথে এমন গল্প। সোমা চা খাবে তো? সোমা ঘুমিয়ে গেছে পাগলিটা। তোমার তো চা চলে না। এখন খাই। তাহলে দাদা 3টে চা দিন, আর 3 চায়। অনেক কিছু বদলে গেছে দেখছি। বদলানোটাই তো নিয়ম। সরি, এটা মেনে নিতে আমার একটু মানে অসুবিধাই হয়। মানে কারোর সাথে কিছু কিছু জিনিস আমরা অ্যাসোসিয়েট করে ফেলি, মানে সেটাই তখন তাকে ডিফাইন করে। ফর এক্সাম্পল, আমার পাড়ায় এক কাকা ছিল, হ্যাঁ, হারু কাকা। তার খুব হাঁটুর ব্যথা। ছোট থেকে তাকে দেখে আসছি আমি, সে খুঁড়িয়ে হাঁটে। না, আমার কাছে তো ওই খুঁড়িয়ে চলাটাই তো কাকাকে ডিফাইন করে। এবার যদি হঠাৎ একদিন আমি জানতে পারি হারু কাকা ম্যারাথন দৌড়াচ্ছে, অদ্ভুত লাগবে না? মনে হবে না অন্য লোক, শুধু কাকার মতো দেখতে? মানে ইটস লাইক সেইং কুম্ভকর্ণর এখন ইনসমনিয়া রয়েছে, ঘুম হয় না, অর্জুন অন্ধ হয়ে গেছে। পাখির চোখ কেন, সে পাখিটাকেই আর দেখতে পায় না। আর যুধিষ্ঠির কথায় কথায় মিথ্যে কথা বলে। বাবা, চা খাওয়া ধরেছি বলে এত কথা? না না, কিছুই রইল না আলেনি। একটু আগে জানতে পারলাম এই হিল অবজারভেটরি রোডে নাকি এখন আর সিগারেট খাওয়া যায় না। এই মহাকাল মার্কেটটা পর্যন্ত উঠে অন্য জায়গায় চলে গেছে। এতটা একসাথে সবটা হঠাৎ করে মিথ্যে হয়ে যায়। তোমার হার্টের কঠিন অসুখের মতো মিথ্যে? আমায় বলা প্রত্যেকটা কথার মতো মিথ্যে? এক মিনিট মিথ্যে মানে? স্যার, আপনি মিথ্যে বলেছিলেন ম্যাডামকে? আপনার কোনো অসুখই ছিল না?
আপনার এই অসুখটার কোনো রেমেডি নেই? রেমেডি? হ্যাঁ, রেমেডি একটা আছে বটে। কি? ডাক্তার বলেছেন কোনো সুন্দরী মেয়ে আমার সাথে আপনি আজ্ঞে করলে অসুখটা আরও গুরুতর হবে। তুমি করে বললে সেরে ওঠার একটা চান্স হলেও হতে পারে। ডাক্তারটা পাল্টাও। এই তোমার মাথা খাচ্ছে। চা খাবে? না না, আমি চা খাই না। উত্তর কলকাতার বাঙালি মেয়ে, তুমি তুমি চা খাও না? আগে না, ভালো লাগে না। আমি কফি খাই। এই গরমে কফি? কি জানি বাবা, যাকগে। সার্থকে জীবন খুঁজে ফিরে কোথা নেব ঠাই, চারিদিকে সবাই হ্যাঁ, মোর, কি জানো? হ্যাঁ, কেউ ভালো কেউ মন্দ ঘোর, আপন মান যে চেয়ে সেথা বেড়াই। আচ্ছা, তোমার মনে হয় না মানে আমাদের আগেও ঠিক এই জায়গায় আরও কত যুগল এসেছে, এভাবেই গঙ্গার ধারে বসেছে, হেঁটেছে, হয়তো এই একই কথা বলেছে। চা খাবে, কী গান শোনো, কী বই পড়ো, বা কী রং পছন্দ, ইত্যাদি ইত্যাদি, ওই একঘেয়ে ক্লিশে। কি বলতে চাইছো ঠিক? বলতে চাইছি যে মানে আমরাও যদি আর 5 জনের মতো সাধারণ কয়েকটা কথা বলে চলে যাই, তাহলে তো এই দিনটা মেমোরেবল থাকবে না, তাই না? চলো কিছু একটা পাগলামি করি। কি? যেমন কি হলো এটা? পাগলামি, এবার দিনটা সারা জীবন মনে থাকবে। শোনো, লিমিট ক্রস করো না কিন্তু। তোমার ইচ্ছে করে না লিমিট ক্রস করতে? মানে সব সময় ভালো মেয়ে সেজে থাকতে ভালো লাগে? তোমাদের ছেলেদের জন্য না লিমিট ক্রস করাটা খুব সহজ, আমাদের জন্য না। আমাদেরকে বলা হয় পড়াশোনা তো শেষ, এবার বিয়েটা সেরে ফেলো। ভালো বর হলে সে বিয়ের পর চাকরি করতে দেবে। আজ এই 5টার সময় নলিনী মাসির আসার কথা ছিল বাড়িতে। তার বোনের ছেলেকে নাকি আমার সাথে ভালো মানাবে। আচ্ছা, HSBC-তে চাকরি করে, লম্বা, ভরসা, দেখতে ভালো। ওই জন্যেই ঠিক এই সময় আমার সাথে দেখা করলে। বাহ, বাড়ি থেকে বেরোনোর একটা ছুতো পেয়ে গেলে, তাই তো? বুঝলাম বুঝলাম বুঝলাম। কদিনই আর পালাবো বলো? ছেলে দেখতে আসবে ঠিক, মা বাবার সম্মানের কথা ভেবে হাসি মুখে তার সামনে গিয়ে দাঁড়াতেও হবে, চা করে দিতে হবে। বাঙালি নর্থ ক্যালকাটার মেয়ে, চা না খেলেও চা করা তো তাকে জানতেই হবে। মেয়ে তো। এখনো বলবেন আপনারা তখনও একে অপরের প্রেমে পড়েননি? প্রেম যে কখন এলো, কি ভয়ঙ্কর হয়ে এলো, টের পাইনি। হালেনি, ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কই? ও হ্যাঁ, তাই তো। সোমা, আরে ও সোমা, আরে ওই দেখো কাঞ্চনজঙ্ঘা। ও খুব সুন্দর, খুব। পাগলি একটা। এই জানেন তো, আমার বউটা খুব ভালো। ওর বাবা মা নেই, আমি ছাড়া ওর কেউই নেই। আমার কিন্তু অনেকে আছে, মা বাবা দাদা বৌদি বন্ধু বান্ধব, কিন্তু ওর শুধু আমিই আছি। আমারও কিন্তু দেখাশোনা করে বিয়ে ম্যাডাম। ভাগ্যটা ভালো, ভালো একজনকে পেয়ে গেছি। টাচুট, খুব ভালো থাকুন আপনারা। আর আপনারা মানে আপনারা তারপর কি করলেন? গল্পটা শেষ অবধি বলবেন না? আমরা মানে আমাদের ব্যাপারটা আর ওই শুধুমাত্র একটা ওই সান্ধ্য প্রেমে আটকে রইল না। আমরা তারপর প্রায় প্রতিদিনই দেখা করতে শুরু করলাম। তখন বাড়িতেও এমন একটা অদ্ভুত সিচুয়েশন, ওনার সাথে কাটানো সময়গুলোতে খানিক শান্তি পেতাম। ঘুরে ফেললাম গোটা কলকাতা। চেনা কলকাতাকে আবার নতুন করে চিনলাম। চেনা গলিগুলো আবার হেঁটে দেখলাম। ফুচকা, ঝালমুড়ি, পাপড়ি চাট, কিচ্ছু বাদ দিলাম না।
ট্রাম, ট্রাম থেকে বাস, বাস থেকে নেমে হাঁটা, কিছুক্ষণ হেঁটে আবার ট্রাম। কখনো পার্কে, কখনো গঙ্গার ধারে, কখনো সিনেমা হলে। এই করে কোথা থেকে যে 6টা মাস কেটে গেল বুঝলাম না। কখন নিজেকে এতটা হারিয়ে ফেললাম বুঝলাম না। কখন একে অপরের অভ্যেস হয়ে উঠলাম বুঝলাম না। কখন টেলিফোনের পাশে বসে অপেক্ষা করতে লাগলাম বুঝলাম না। কখন যে এত কাছে এসে পড়লাম বুঝলাম না। তারপর একদিন বাবা অনেক মিষ্টি খাবার দাবার নিয়ে বাড়ি ফিরলেন। বাবার প্রমোশন ঠিক হলো, সেই উপলক্ষে দার্জিলিং যাওয়া হবে। আর দার্জিলিং থেকে ফিরে বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে। কাল রাতের ট্রেন। জানি তো। আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এটাও জানি। সবই যখন জানো তখন কি হলো, থেমে গেলে যে? কিছু না। কিছুই না। দেখো, আমার তোমাকে কয়েকটা কথা বলার আছে। অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু কিভাবে যে বলবো। এখন কিছু বলো না, আমারও একটা অত্যন্ত জরুরি কথা তোমায় বলার আছে। আমিও অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো, কি কিন্তু কথা? এখন না বললাম তো। দার্জিলিংয়ে হিল অবজারভেটরি রোডে হাঁটতে হাঁটতে বলবো। মানে? মানে আমিও একটা টিকিট কেটে ফেলেছি। কলকাতা তো অনেক ঘুরলাম তোমার সাথে। দার্জিলিংয়ে গিয়ে কাকতালীয়ভাবে তোমার সাথে দেখা হয়ে গেলে একটু আমার সাথে ঘুরবে না? মানে কি বলছো? আমি মা বাবাকে কি বলবো? এখন থাক, সব ব্যবস্থা আমার করা আছে। বাকি কথা দার্জিলিংয়ে গিয়েই হোক। আরে বাস, তার মানে 20 বছর আগে আপনারা এখানেই এসেছিলেন? আরে এখানেই দুজন দুজনের মনের কথা বলেছিলেন? চিরাগ, এবার আমায় উঠতে হবে। মানে অনেকক্ষণ তো বসেছি, আজ সম্ভব নয়। ওই তো এসেছে আলিনী, গল্প তো শেষের দিকে। হ্যাঁ ম্যাডাম, মানে যাবেন না, মানে গল্পটা শেষ করে যান। কি বলবার ছিল আপনাদের একে অপরকে? আমার এক বন্ধু ছিল, নবারুণ, নবা। ওকে আমরা খুব ঈর্ষা করতাম। মহিলা মহলে ও বরাবরই খুব খুব জনপ্রিয় ছিল। ওকে দেখতে কিন্তু তেমন ভালো না, কিন্তু কিছু একটা ছিল ওর মধ্যে। ওর থেকেই কিছু কুবুদ্ধি শেখা। না, আমার আমার হার্টের অসুখ কোনোদিনই ছিল না। ওটা নবারুণের থেকেই শেখা একটা ট্রিক। তো এইভাবে বিভিন্ন দিন বিভিন্ন জনের সাথে সময় কাটানো যেত। চাংবা, মিত্র ক্যাফে, কত মিথ্যে বলে কতজনের সাথে যে কত জায়গায় গিয়েছি। এটা না একটা খেলার মতো হয়ে গেছিল। খেলাটা ভেস্তে গেল যখন যখন আলিনীর সাথে আলাপ হলো। অথচ ভেস্তে যে গেছে সেটা আমি বুঝিনি, নবারুণই ধরিয়ে দিয়েছিল। কি হে, আজ কোথায়? নন্দন, ম্যাটিনি শো। ম্যাটিনি শো? আবার ওই মেয়েটার সাথেই? হ্যাঁ, ওই আলিনী। হ্যাঁ। কি শুরু করেছিস বলতো? কি? মেয়েটা জানে তোর আসলে হার্টের কোনো সমস্যা নেই, পুরোটাই একটা মিথ্যে ফাঁদ? জানে? না, জানি না। তুই মেয়েটাকে ঠকাচ্ছিস চিরাগ। কি কি বললি আরেকবার বল। হ্যাঁ, ঠকাচ্ছিস তুই মেয়েটাকে। এই যে ভূতের মুখে রাম নামায়, যার থেকে চুরি করা শিখলাম সেই বলে চোর। বাহ, এই মিথ্যে বলে বলে মেয়েদেরকে ইমপ্রেস করা কায়দা কে শিখিয়েছে শুনি? তুই তো। একদমই না, কারোর ইমোশন নিয়ে খেলতে আমি তোকে শেখাইনি চিরাগ। ওটা ওটা একটা ছেলে মানুষই বুদ্ধি। কোনো খুব সুন্দরী মেয়ে যার সামনে
যার সামনে হয়তো 2 মিনিটও ধোপে টিকবো না, তার সাথে বেশ সময় কাটানোর একটা একটা ব্যবস্থা হয় এই ফন্দিতে। কিন্তু কাউকে মিথ্যে মায়ায় জড়ানো এই কখনোই আমি তোকে শেখাইনি চিরাগ। আরে কিসের মায়া? তুই ভালোবাসিস না মেয়েটাকে? রোজই শুনছি ওর সাথে বেরোচ্ছিস। ভালো কেন বাঁচতে যাবো? দূর। আরে মেয়েটা ভালো, ওর সাথে সময় কাটাতে আমার ভালোই লাগে, কিন্তু না ভালোবাসা না। মেয়েটার সাথে এখন নিজেকেও মিথ্যে বলছিস তুই? ভালো। আরে মিথ্যে কেন হবে? আচ্ছা দাঁড়া, 1 মিনিট দাঁড়া, আমার কয়েনটা বের করি। এই যে এটা টস করছি, এক্ষুনি সব পরিষ্কার হয়ে যাবে। নিয়মটা তো জানিস, হেড পড়লে প্রেমে পড়িনি, আর টেল পড়লে টেলস। টেলস পড়লো। সত্যি যদি মনে হয় মেয়েটাকে ভালোবাসিস, তাহলে আর ঠকাস না। সাহস করে সত্যিটা জানিয়ে দে। মেয়েটা যদি সত্যি সত্যি তোকে ভালোবাসে, তাহলে তোর শরীর খারাপের কথাটা ভেবে কতটা কষ্ট পায় বলতো? কাউকে এতটা কষ্ট দিস না ভাই। যা দিবি সবটাই সুদে আসলে ফেরত পেতে হবে যে। চলি। আমি সবসময় মানে প্রতি মুহূর্তে নিজেকে বোঝাতাম নরম হব না, প্রেমে পড়ব না, মানুষটা তো আর বেশি দিন বাঁচবেই না। তবু ভালোবেসে ফেললাম। দার্জিলিংয়ে গিয়ে এটাই বলবো ঠিক করেছিলাম, বিয়ে করো আমায়, যতদিন আছো তোমার সাথে থাকতে দাও। কিরে, দার্জিলিংয়ের জামা কাপড় প্যাক করার জন্য ডাকলি, দিয়ে কিছুই প্যাক করছিস না? চিরাগও আসছে। চিরাগ কোথায় আসছে? দার্জিলিং। কি? আস্তে আস্তে, মা পাশের ঘরে আছে। ও দার্জিলিং যাবে মানেটা কি? মানে ও ওর মতো যাবে, শুধু একটা সন্ধ্যাবেলা আমরা ওই হিল অবজারভেটরি রোড ওখানে দেখা করব। সেখানেই ওকে আমি আমার মনের কথাটা বলবো। তুই কি ওর প্রেমে পড়েছিস? হ্যাঁ পায়েল, আর সেটা এবার আমি ওকে জানিয়ে দেব। আলিনি, যা করছিস ভেবে করছিস? কি? তোর ভবিষ্যৎ কি আলিনি? ওই ছেলেটাকে বিয়ে করবি, আর বিয়ের 1 বছরের মধ্যে ও যখন মারা যাবে, তারপর কি নিয়ে থাকবি তুই? এটা ভেবেই তো এতদিন নিজেকে আটকে রেখেছিলাম, কিন্তু কিন্তু ও খুব ভালো পায়েল, মানে খুব অন্যরকম। শুধু ওর শরীর খারাপ বলে ওকে ভালোবাসবো না? সে তো আমিও একদিন মরে যাব, বল? ও মরে যাবে। তুই নিজে জানিস তুই কতটা ভুল কথা বলছিস। জানি, আমি সবচেয়ে ভালো করে জানি। আমি তো সব কিছু চাইনি। ওই তো যেচে আমার জীবনে এসে সবটা ওলট পালট করে দিল। লক্ষ্মী মেয়ে, এখনো সময় আছে, ভেবে দেখ। তোদের সম্পর্কটাকে আরো বাড়ালে শুধু কষ্টই পাবি। যখন ওর শরীরটা আরো খারাপ হবে, ওকে কষ্ট পেতে দেখবি, থাকতে পারবি না রে আলিনি। তার চেয়ে এটাকে এখানেই। কথায় আছে, ভুল ট্রেনে উঠে পড়লে পরের স্টেশনে নেমে পড়ো। নামতে যত দেরি করবে, ফিরতে তত কষ্ট হবে। ভুল করেছিলাম প্রেমে পড়ে। তবে পায়েল ঠিকই বলেছিল, ওটাকে ওখানেই শেষ করে দেওয়া উচিত। আমিও সেরকমই ভেবেছিলাম, দার্জিলিংয়ে সবটা শেষ করে দেব, সবটা। তারপর আপনারা দার্জিলিং এলেন, আজ থেকে ঠিক 20 বছর আগে। এখানেই দেখা করলেন। আলিনী ম্যাডাম এলেন সম্পর্কটা ভেঙে দিতে, আর স্যার এলেন ভুল স্বীকার করে সম্পর্ক শুরু করতে। আর তারপর কি হলো?
এই ওভারকোটটায় ভারী সুন্দর দেখাচ্ছে তোমায়। আমার তাড়া আছে, মা বাবাকে বলেছি মোমো কিনে ফিরবো, বেশি দেরি করতে পারবো না আমি। ও হ্যাঁ, বেশি দেরি হবেও না। আমার যা বলার আছে বলছি, আমি যখন বলবো দয়া করে আমার কথার মাঝখানে কিছু বলো না, বলতে দিও আমায়। আমি ভেবেছিলাম আমি আগে বলবো, বাট না, তুমি আগে বললে আমার পক্ষে সবটা আরও কঠিন হয়ে যাবে। আমাকে বলতে দাও। বলো। আমি অনেক গল্প পড়েছি ছোট থেকে, বাংলা, ইংরেজি, অনেক রকমের গল্প, প্রেমের গল্প, রূপকথার গল্প। সেসব গল্প পড়ে আমার আমার নিজের জীবনটাকেও রূপকথা ভাবতে শুরু করেছিলাম। নিজেকেই ভাবতে শুরু করেছিলাম ফেয়ারি টেলের প্রিন্সেস। ভেবেছিলাম সাদা ঘোড়ায় চেপে রাজপুত্র আসবে, আমায় সঙ্গে করে নিয়ে যাবে। রাজপুত্র এলো, ঘোড়ায় চেপে নয়, পায়ে হেঁটে, কলেজ ফেস্টে। আমি শুরুতে ধরা দিলাম না, কিন্তু রাজপুত্র ঠিক জানে রাজকুমারীর মন কিভাবে পেতে হয়। সে ঠিক বলিয়ে ভালিয়ে রাজকুমারীকে মায়া ডোরে বেঁধে ফেলল। কিন্তু রাজকুমারী হতভাগ্যী মেয়ে, রাজপুত্রের কঠিন অসুখ, সে আর বেশি দিন বাঁচবে না। আলিপনি, আমি চিরাগ, তুমি আমায় বাঁচতে শিখিয়েছ। জীবনী শক্তি কি হয় তুমি আমায় শিখিয়েছ চিরাগ। মানুষকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছ, বিশ্বাস করতে শিখিয়েছ। আমি কোনো দিন তোমাকে ভুলতে পারবো না। আমার জীবনে, আমার মনে সব সময় তুমি থেকে যাবে শ্রেষ্ঠ আসনে। সেই আসন থেকে তোমায় কেউ নামাতে পারবে না চিরাগ, কখনো না। কিন্তু তুমি আমার থেকে এর চেয়ে বেশি কিছু আশা করো না। আমি তোমায় বিয়ে করতে পারবো না, আমি তোমায় কষ্ট পেতে দেখতে পারবো না। তাই আজ এখানে আমাদের সম্পর্কের ইতি। চাক চাক, এটা ভেবে ভালো লাগছে যে উই আর অন দ্য সেম পেজ। মানে মানে আমিও তোমাকে এটাই বলতে এসেছিলাম। ডাক্তার বলেছে আর খুব বেশি দিন নেই, এই কটা দিন আর মায়া বাড়াতে চাই না। তাই তাই এখানেই আমাদের সম্পর্কের ইতি। আর কাঁদছো কেন? দেখো, শেষ বেলায় যদি আমায় জড়িয়ে ধরতে চাও বা যদি আলতো করে চুমু খেতে চাও, আমি আপত্তি করবো না। সেই শেষ জড়িয়ে ধরা, সেই শেষ দেখা, তারপর আবার আজ 20 বছর পর। আমি চাই, সন্ধে হয়ে এলো, আপনারা কথা বলুন, মানে কথা বলুন। দার্জিলিং শহর অন্তত আপনাদের একটা সন্ধে ফেরত দিক। সোমা, সোমা গো, ও সোমা, চলো চলো, সন্ধে হয়ে এলো তো, চলো সোমা। সোমা, বাড়ি ফিরে এসে 2-3 দিন পর থেকে অসহ্য লাগতে শুরু করলো। মনে হলো যা হওয়ার হবে। প্রেমে যখন পড়েছি তাকে পরিণতি আমি দেবই। আপনাকে কতবার টেলিফোন করলাম, কেউ ধরলো না। হন্যে হয়ে খোঁজা শুরু করলাম,
খুঁজতে গিয়ে আপনার ওই বন্ধু নবারুণ, নবা, হ্যাঁ। হ্যাঁ, ওনার থেকে জানতে পারলাম আপনার অসুখের কথাটা মিথ্যে। আমি মেঘালয় চলে গিয়েছিলাম এক পিসির কাছে। তারপর দেশের নানান জায়গায় ঘুরেছি, কিন্তু কলকাতায় ফিরিনি আর। ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলেই ছিলাম না। ওই একটা অ্যাড শুটে এখানে এসেছি এতদিন পর। আপনার ওয়েস্ট বেঙ্গল কিন্তু বদলে গেছে, হ্যাঁ, এই 20 বছরে। আর আপনার বাম জমানা তো সে 11তেই গেছে। সে আর জানি না। আসলে আমার ভোটটা নষ্ট হলো, একটা ভোট কমে গেল। মিথ্যেটার খুব দরকার ছিল। ওই একটা মিথ্যের জন্য যে আরও কত যে মিথ্যে বলতে হয়, প্রতিনিয়ত নিজেকে বলতে হয় ঠিক আছে, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। সেদিন আমার সব কথা খুলে বললেন না কেন? আপনার অসুখের কথা ভেবে যখন সরে আসতে চাইলাম, তখন সত্যিটা জানিয়ে দিলেন না কেন? সত্যিটা জানাতেই তো চেয়েছিলাম, কিন্তু সেদিন তোমার কথাগুলো শুনে বুঝতে পারলাম তুমি আমায় তোমার জীবনে এক অদ্ভুত স্থান দিয়েছ। এই পৃথিবীতে আর কেউ নেই যার কাছে আমি এতটা স্পেশাল, এতটা এতটা দামি। সেই সময় সত্যিটা বলে দিলে তোমার বিশ্বাসটা ভেঙে যেত আলিনি। তোমার মনে হয়তো আমার জন্য একরাশ ঘেন্না জমত, সেটা আমি সহ্য করতে পারতাম না। তার চেয়ে মনে হলো এই ভালো, সত্যিটা বলে দিলে সাথে হয়তো থাকা যেত, কিন্তু তোমার মনে আমি আর জায়গা পেতাম না আলিনি। আমি আমি তোমায় ঠকাতে চাই। হ্যাঁ, এখন আর এসব ভেবে লাভও নেই। যা হওয়ার তা তো হয়েই গেছে। আফসোসটা 20 বছরও গেল না। ক্ষমা করতে পারলাম না এখনো নিজেকে, ক্ষমা করতে পারলাম না। চিরাগ, কেন এমন বলছেন? এখন আমাদের দুজনেরই ঘর সংসার আছে, ছেলে মেয়ে আছে। দুজনেরই আছে, শিওর। কেন আপনি বিয়ে করেননি? তুমি কবে করলে? আমি করেছি 2013-এ। কিন্তু না, আপনি কথা ঘোরাবেন না। আপনি আপনি বিয়ে করেননি? না। কেন? একটা জিনিস, এই এই কয়েনটা মনে আছে তোমার? এটা ও সেই কয়েন যার হেড পড়া মানে আপনি প্রেমে পড়েননি, আর টেল পড়া মানে প্রেমে পড়েছেন, সেটা? এ দেখো, কি দেখতে পাচ্ছ? টেলস। টেলস। এই জন্যেই বিয়েটা হলো না। আপনি আপনি আমার জন্য? আলিনি, এবার সত্যি তোমার দেরি হয়ে যাচ্ছে। তোমার ফোনটাও সুইচ অফ। তোমার হাজব্যান্ড নিশ্চয়ই চিন্তা করছেন। তুমি তুমি এবার যাও। ভাগ্যে থাকলে আবার দেখা হবে, হয়তো এই হিল অবজারভেটরি রোডেই দেখা হবে। আসছি, সাবধানে থাকবেন। থাকবো। হ্যাঁ, তবে যাওয়ার আগে যদি আমায় জড়িয়ে ধরতে চাও বা যদি আলতো করে চুমু খেতে চাও, আমি আমি আপত্তি করবো।
শুনছিলেন আজকের গল্প অনুরণন। চিরাগের ভূমিকায় দেবজিৎ, আলিনীর ভূমিকায় মধুমন্তী, অখিলের ভূমিকায় স্বর্ণাভ, অখিলের স্ত্রী এবং পায়েলের ভূমিকায় বর্ণালী। ভিজুয়াল ডিজাইন দেবজিৎ। রেকর্ডিং স্টুডিও অন এয়ার কমিউনিকেশনস। গল্প, সাউন্ড ডিজাইন এবং প্রোডাকশন অ্যান্টেনা স্টুডিওস।